নমস্কার, শুরু করছি স্পেশাল বুলেটিন। ফ্যাকাশে 21-এ নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। এইবার 21শে জুলাই কোথায় হবে, কিভাবে হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই টানা পড়েন চলছে। আইন আদালত পর্যন্ত পরিস্থিতি গড়িয়েছে। দুই তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল। ঋতব্রত তৃণমূল তো অনুমতি পেয়েছে যে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তারা কর্মসূচি পালন করতে পারবে, কিন্তু কালীঘাট তৃণমূল তারা তো আদালতের দ্বারস্থ হয়েছে। তাদের কি বক্তব্য যে তারা ভিক্টোরিয়া হাউসে সেখানেই কিন্তু কর্মসূচি পালন করতে চায়, কিন্তু আদালত যদি অনুমতি না দেয় তাহলে কি হবে? বিকল্প ভাবনা রাখছে কালীঘাট তৃণমূল। পোস্টার বের করেছে একটা, তারা কি সেই পোস্টারে রয়েছে কলকাতা চলো। গত বছর পর্যন্ত আমরা যে ছবি দেখতে পেয়েছি, এই 21শে জুলাই যেটা তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় সমাবেশ, যেখানে সেটা তৃণমূল কংগ্রেসের একটা আবেগের জায়গা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে, জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসেন। তিনি ঠিক করে দেন আগামীতে কি রূপরেখা হবে। এই 21শে জুলাই এবার কোথায় হবে সেটাই ঠিক করতে পারছেন না, কিভাবে হবে সেটাই ঠিক করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল আদালত অনুমতি না দিলে তারা যে পোস্টারের কথা বলছিলাম, সেই পোস্টারে কি রয়েছে কলকাতা চলো। গত বছর পর্যন্ত আমরা এই ছবি দেখেছি যে ধর্মতলা চলো, জায়গায় জায়গায় 21শে জুলাইয়ের আগে সেই পোস্টার, বড় বড় কাট আউট। এবার পরিস্থিতি পাল্টেছে, রাজ্যে পালা বদল হয়েছে। এবার ছবিটা একেবারেই আলাদা। সূত্রের খবর, কালীঘাট শিবির ঠিক করে রেখেছে যদি কলকাতা হাইকোর্ট অনুমতি না দেয় তাহলে তারা কলকাতার বুকে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করবেন যেখানে জমায়েত হবে, এবং সেই সমস্ত জমায়েতে গিয়ে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের একটু শোনাই, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে দুজন লোকও যদি হয়, রিকশায় করেও যদি হয়, 21শে জুলাই পালন হবেই। প্রয়োজনে জায়গায় জায়গায় ছোট ছোট করে জমায়েত, সেই জমায়েতে তিনি যাবেন, বক্তব্য রাখবেন, কিন্তু 21শে জুলাই পালন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো আপনাকে। এরই পাশাপাশি একবার শোনাই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বা কি বললেন, এবং ঋতব্রত তৃণমূল যারা ইতিমধ্যেই অনুমতি পেয়েছে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি পালনের, তারাই বা কি বলছেন শুনুন। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে, আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন। আমি বললাম যানজট হয়ে যাবে, আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? জেলাগুলোরও তো একটা বিরাট ভূমিকা থাকতো, লোক আনা, বাস করা, এটার একটা অর্থকরী অ্যাঙ্গেল রয়েছে। যে ফরম্যাটে 21শে জুলাই হতো, এই যে পরিস্থিতি, কর্মীরা আক্রান্ত, কর্মীরা ঘরছাড়া, কর্মীদের মিথ্যে মামলা রয়েছে, এলাকায় সমস্যা রয়েছে, জানি আমরা রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা এর মধ্যে এলাকাভিত্তিক তালিকা দেবো, মানে বিধায়কদের এলাকায় আমাদের নিরপরাধ কর্মীরা যারা ঘরছাড়া, সে তালিকা। তো স্কেল ডেফিনেটলি 21শে জুলাই যেরকম হতো ওরকম স্কেল হওয়াটা বৈজ্ঞানিকভাবেই আমার মনে হয় ডিফিকাল্ট, কিন্তু 21শে জুলাই হবে। আমি কালীঘাটের ব্যাপারটা বলতে পারবো না। কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশনের ওপর দাঁড়িয়েই কোথা থেকে কত লোক আসবেন, কিভাবে আসবেন, তার রুটম্যাপ আমরা তৈরি করব এবং সেইভাবেই এগোবো। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আজকে স্টুডিওতে রয়েছেন। নীলাদ্রিবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নীলাদ্রিবাবু, এই যে আমরা বক্তব্য তো শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 21শে জুলাই করবই, সে যেভাবেই হোক 21শে জুলাই হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন। কিন্তু আমি যদি একটু কালীঘাটপন্থী তৃণমূলের কথায় আসি, কলকাতা ধর্মতলা চলো থেকে কলকাতা চলো, শহীদ স্মরণের এই পোস্টার, এই যে ট্রানজিশন, এই যে পরিবর্তন, মানে ব্যাপক এই একদম উলটপালট করা পরিবর্তন, কি বলবেন? না, আমি আশা করেছিলাম যখন ধর্মতলায় কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না,
কালীঘাট তৃণমূল বলবে ব্রিগেড চলো, বামেরা যেরম বলতো, কারণ ব্রিগেডে তো এত বড় জায়গা আছে, যদি সত্যিই এত মানুষ আসেন তাহলে ব্রিগেডে সেই সভাটা হতে পারতো। অথচ কালীঘাট তো কলকাতার মধ্যেই, কালীঘাট তৃণমূল যদি বলে আমি কলকাতা চলো, তাহলে প্রশ্নটা কালীঘাট কি কলকাতার বাইরে নাকি? আসলে এখানে বেসিক প্রশ্নটা অন্য জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি ছিল মানুষ, সেই মানুষ তার সঙ্গে আছে কিনা তার পরীক্ষা 21শে জুলাই, আর সেই পরীক্ষা দিতে তিনি কিন্তু দ্বিধাগ্রস্ত, নাহলে তিনি ব্রিগেডে সভাটা করছেন। এই যে বলছেন কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছোট ছোট করে সভা করব, এর অর্থ সেরকম লোক হবে না, সেটা মমতা আগে থেকেই আঁচ করছেন। আরো বড় প্রশ্ন, এটা নৈতিক প্রশ্ন, 21শে জুলাই তো শহীদ দিবস, শহীদগুলো কোন দলের শহীদ? কংগ্রেসের শহীদ, জাতীয় কংগ্রেসের শহীদ, তৃণমূল কংগ্রেসের নয়। এবং সেই জাতীয় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিলেন, অথচ কংগ্রেসের শহীদদের নিয়ে কর্মসূচি তিনি করেন, করতেই পারেন। শহীদ দিবস কার গুলিতে 13 জন কংগ্রেস কর্মী মারা গেছিল? সিপিআইএম এর নেতৃত্বে সরকারের গুলিতে। অথচ প্রতি শহীদ দিবসে গত কয়েক বছর ধরে আমরা দেখছি সিপিআইএম এর বিরুদ্ধে কোনো আক্রমণ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণ করেন বিজেপিকে। অর্থাৎ যাদের কর্মীরা শহীদ হলো তারা অনুষ্ঠান পালন করছে না, যাদের গুলিতে শহীদ হলো তাদের বিরুদ্ধে মমতা কথা বলছেন না। তাহলে শহীদ দিবসের তাৎপর্য কি? এবং এই যে শহীদ দিবস, একেবারে আমরা দেখেছি কিন্তু নীলাদ্রিবাবু উৎসবের মেজাজে শহীদ স্মরণ হচ্ছে। শহীদ দিবস দিনটির গুরুত্ব, সেটা নিয়ে তো প্রশ্ন বারবার করে উঠেইছে। আমরা একবার একটুখানি শুনে নিই, এই যে 21শে জুলাই নিয়ে বা কালীঘাট পঞ্চায়েত তৃণমূলের 21শে জুলাই নিয়ে এই কলকাতা চলো যে পোস্টার, এই সমস্ত কিছু নিয়ে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, কি বলছেন আমরা শুনি শান্তনু সেন, সৌগত রায়রা। 21শে জুলাই কি আপনারা পালন করবেন? কিভাবে করার? অবশ্যই করব। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা পেয়ে গেলেন জায়গা, আপনারা এখন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপির বিটি, ওরা যা চাইবেন তাই বিজেপির সরকার করবে। ওরা বিজেপির বিটিম হওয়ার জন্যই আলাদা গোষ্ঠী তৈরি করেছে, সুতরাং ওরা কি পেয়েছেন তাই নিয়ে আমরা চিন্তিত নই। 21শে জুলাই তরতাজা 13 জন শহীদকে নিয়ে রাজনৈতিক দল যেভাবে রাজনীতি করেছে, এবং আমরা দেখেছি সেই সময় যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন সেই মাননীয় মনীশ গুপ্ত মহোদয়, তিনি পরবর্তী ক্ষেত্রে প্রাক্তন সরকারের অধীনে কখনো রাজ্যের মন্ত্রী থেকেছেন, কখনো রাজ্যসভার সাংসদ থেকেছেন। আপনি তো দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এতদিন বাদে এই কথাগুলো কেন মনে হচ্ছে? এর আগে কখনো কোনো স্তরে কি বিষয়গুলো বলেননি? আরজি করের মতো পাহাড় প্রমাণ দুর্নীতির তথ্য সামনে তুলে ধরে নবান্নে এবং স্বাস্থ্য ভবনে জমা দেওয়ার পর বা অভয়ার বিচারের দাবিতে মুখ খোলার পর আমি একমাত্র ব্যক্তি দলের সাংসদ হিসেবে বা দলের মুখপাত্র থাকাকালীন প্রতিবাদ করেছিলাম, এবং তার ফলে আমাকে 14 মাস সাসপেন্ড করা থেকে শুরু করে, আমার স্ত্রীকে কলকাতা কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দেওয়া থেকে শুরু করে, আমার আরজি করে পাঠকতা কন্যার উপর মানসিক নির্যাতন থেকে শুরু করে আমার সাথে যা যা হয়েছে সেটা মনে হয় আর কারোর সাথে হয়নি। শেষ 21শে জুলাই কি বীরভূম থেকে লোকজন যাবে? 100 বার লোক, খুব কম করে 25-30 হাজার লোক। আর এই জায়গা থেকে মানুষের সমর্থন, নীলাদ্রিবাবু আপনি মানুষের সমর্থনের কথা বলছিলেন, যে মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ পাবে কিনা সেটা এই 21শে জুলাই কর্মসূচিতে অনেকটাই পরিষ্কার হবে। কিন্তু আদৌ মানুষের সমর্থন বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন সেই সময় তার যে অ্যাটিটিউড আমরা দেখতে পেয়েছি, এখন দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা এক্সপেক্ট করা কতটা বাস্তবসম্মত হবে, নাকি এটা তিনি বুঝতে পারছেন বা বুঝেও মানতে চাইছেন না? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে হেরে যেতেন সিপিএমের সাথে, তখনও তার অসম্ভব জনপ্রিয়তা ছিল। এত জনপ্রিয় একজন জননেত্রী বাংলার বুকে স্বাধীনতার পর সম্ভবত আসেননি। কিন্তু আজকে মমতা দল খুইয়েছেন, এটা বড় কথা নয়, নির্বাচনে হেরেছেন, এটাও বড় কথা নয়। বড় কথা এটাই যে মমতার থেকে সম্ভবত মানুষেরা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিশেষ করে মহিলারা, যারা মমতার একটা বিরাট শক্তি ছিল, নারী শক্তি, সেই মহিলারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মহিলাদের বিচ্ছিন্ন হওয়ার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান তোষণের রাজনীতি করতে গিয়ে ধর্ষণকে জাস্টিফাই করেছেন এবং মহিলাদের
আক্রান্ত হওয়ার সময় বলেছেন তারা ঘর থেকে বেরোবেন না 8টার সময়, এবং বিভিন্ন রকম শরীর থাকলে ধর্ষণ হয়, যেরকম জ্বর হয়, এইভাবে জাস্টিফাই করেছেন শুধুমাত্র এই সাম্প্রদায়িক তোষণের রাজনীতি করতে গিয়ে। কারণ অনেক ক্ষেত্রেই আক্রমণকারীরা সংখ্যালঘু শ্রেণীর মানুষ ছিল। এই ব্যাপারটাই মমতাকে মহিলাদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এবং তার ফলে আজকে যে পরিণতি তার দেখছি, তার কারণ নির্বাচনে হারা নয়, তার পরিণতি তিনি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। মানুষের পালস আর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটেছে অনেক আগে, এখন যিনি আছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি ছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। আমরা একবার একটুখানি বিজেপি কি বলছে, এই যে 21শে জুলাই নিয়ে একটা টানাপোড়েন চলছে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের মধ্যেই, আমরা একবার একটু বিজেপির বক্তব্য শুনে, এরই পাশাপাশি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনি, তাদের কি মত এই 21শে জুলাই টানাপোড়েন নিয়ে। 21শে জুলাইয়ের আগে যে কমিশন গঠন করে আপনি বলেছিলেন বিচার দেবেন, বিচার তো দেননি। যে গুলিটা চালিয়েছিল তাকে আপনি মন্ত্রিত্ব দিয়েছিলেন। আগে কমিশনের রিপোর্টটা বার করুন 21শে জুলাইয়ের আগে, তারপর জায়গার কথা আপনি ভাববেন। বিকল্প বলে আর কিছু নেই তো ওনার কাছে, কারণ পার্টির প্রত্যেকটি লোকই দু একজন ছাড়া ওনাকে ত্যাগ করেছে। কী কারণে ত্যাগ করেছে না করেছে সেটা পার্টির ভেতরের ব্যাপার, তারাই বলতে পারবে। কিন্তু আজকে মানুষ ওদের কাছে আসতেন, এখন ওনাকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এবং কর্মী সমর্থক তারা কোথায় পাবে যে তারা আজকে উনি বলছেন আমি বিভিন্ন জায়গায় যাব, আজকে খুঁজে খুঁজে ওনাকে যেতে হচ্ছে কলকাতা বা আশেপাশের জায়গাগুলোতে। তৃণমূল দলটাই শেষ হয়ে গেছে, তো বিকল্প বলে বিরোধী বলে আর কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উনি একাই আছেন এবং ওনার সুস্থতা কামনা করি, এটাই বলবো, উনি সুস্থ থাকুক। পরে শিয়ালদা স্টেশনেই সীমাবদ্ধ থাকবে, লোকজন হবে না, হাতে পায়ে ধরবে এরা শুভেন্দু বাবুকে যে দয়া করে আপনি পুলিশ দিয়ে ব্যারিকেড করুন, আমাদের গ্রেপ্তার করান, তাহলে মানিজ্জত বাঁচবে। কিন্তু আমাদের সরকার সেসব কাজ করবে না। तृणमूल का परमिशन मिला है 21 जुलाई मनाने के लिए? नहीं, देखिए किसको क्या परमिशन हो तो पुलिस का काम है, उसमें हमारा क्या मान। আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত হাজরা মোড়ে করে দেওয়া, একই তো ব্যাপার। হাজরা মোড়ে করে দেওয়া অনুষ্ঠানটা করা উচিত। এর আগে এই অনুষ্ঠান ছিল কংগ্রেসের শহীদ দিবসকে সে তার দলের বার্ষিক উৎসবে রূপান্তরিত করেছিল। শহীদ দিবস তো ছিল না, উৎসব দিবসে রূপান্তরিত করেছিল। শহীদ দিবসে কোনো মূল্য ছিল না। আমরা এখন আর তো কোনো বাজারে কিছু নেই, সব থেকে ভালো হাজরা মোড়ে স্ট্রিট কর্নিং করে দেওয়া। আমি এই জায়গা থেকে একটু নীলাদ্রিবাবুর কাছে আসছি। নীলাদ্রিবাবু, এই যে 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে করতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু একটা বিষয়, এই ধর্মতলা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান বলুন, রাজনৈতিক বিভিন্ন আন্দোলনের একটা অবিচ্ছেদ্য অংশ, সেখানে দাঁড়িয়ে আজকে তাকে সভা করতে চেয়ে, তাই এই 21শে জুলাইয়ের মতন কর্মসূচি করতে চেয়ে আদালতের দ্বারস্থ হতে চলছে। আদৌ তিনি করতে পারবেন কি না সেটা বলা যাচ্ছে না। না, আরো বৃহত্তর প্রশ্ন আমার মনে হয় যে 21শে জুলাই কাজের দিন, সপ্তাহের মধ্যে কাজের দিন, সেদিন কলকাতার একটি ব্যস্ততম রাস্তা বন্ধ করে মানুষের অসুবিধে করে দিনের পর দিন যেভাবে 21শে জুলাই পালন হয়েছে, যেখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড অলরেডি ছিল, এই প্রশ্ন কি উঠতে পারে না? তাহলে কর্মসংস্কৃতি কলকাতায় যে মমতা প্রমোট করতেন, কর্মসংস্কৃতি ফিরিয়ে আনছি, সেটা তিনি কর্মসংস্কৃতির বিরুদ্ধে যেতেন না? এই প্রশ্ন তো উঠবেই। আজকে সরকার বদলেছে, আজ সেই জন্য অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু গতবারও সম্ভবত হাইকোর্টের নির্দেশ ছিল 21শে জুলাই ওই স্থানে পালন না করার জন্য, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই নির্দেশকে অগ্রাহ্য করে 21শে জুলাই অনুষ্ঠান করেছিল। এটা অনেক বৃহত্তর প্রশ্ন। একটি দলের কর্মসূচি তো করতেই পারেন, যে কোনো ইস্যু নিয়ে করতে পারেন, কিন্তু ধর্মতলা বন্ধ করে মানুষের অসুবিধা করে কেন 21শে জুলাই করা হবে? এই প্রশ্ন তো আরো বৃহত্তর প্রশ্ন। আর যদি 21শে জুলাই করতে হয় তাহলে তো কংগ্রেসকে সঙ্গে নিয়ে করা উচিত তৃণমূলের, কারণ কংগ্রেসের কর্মীরাই তো মারা গেছিলেন। তৃণমূল সেলিব্রেট করতে চায়, খুব ভালো দিনটা বা পালন করতে চায়, খুব ভালো। কংগ্রেস আর তৃণমূল যৌথভাবে করতে পারত। সেই সচেতনতা মমতার মধ্যে দেখা যায়নি, নেই বলেই সচেতনতা মমতা যত বিচ্ছিন্ন হয়ে গেছেন মানুষের থেকে। কি মনে হয় যে এই যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি দেখা সম্ভব? আর কি সেই, আপনিও বলছিলেন মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, সেই ভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসা আর সম্ভব এই 21শে জুলাইয়ের উপর ভিত্তি করেও যদি বলি? কারণ এটা একটা মানুষের কতটা সমর্থন রয়েছে সেটা পরিষ্কার হবে, অনেকটাই বোঝা যাবে।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদটা মন থেকে ছাড়তে পারেননি, সেই জন্যই চেয়ারটা আঁকড়েছিলেন। বিরোধী নেত্রী হতে গেলে প্রথমে তাকে স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করতে হয় মানুষের ম্যান্ডেট মেনে নিয়ে। তিনি সেটাই মানতে পারেননি। বিরোধী নেত্রী তিনি আর হবেন কি করে? সেই লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কোনো কারো পিসি ছিলেন না, বাংলার মানুষের দিদি ছিলেন, তিনি হারিয়ে গেছেন। তিনি বলেছিলেন না যে বদলা নয় বদল চাই। বাংলায় কি বদল এসছে আমি জানি না, একটা বদল এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখন আমাদের অজান্তে বাংলার মানুষের দিদি থেকে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি হয়ে গেছেন। আর একটা বিষয়, এই যে এত টানাপোড়েন 21শে জুলাই কোথায় হবে, কিভাবে হবে, একদিকে ঋত তৃণমূল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তার মধ্যে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের দিনটার যে গুরুত্ব, দিনটা যেই জন্য পালন, যেই জন্য দিনটার প্রতি জড়িয়ে যে আবেগ, সেটা কোথাও গিয়ে আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে না। এটা তো উৎসবের দিন নয়, এটা একটা 13 জন শহীদের স্মরণ সেই করার দিন। গুরুত্বটার জায়গাটাও তো একটা, এই নিয়ে একটা টানাপোড়েন। জায়গাটা তো অনেক দিন আগেই সরে গেছে। 21শে জুলাইয়ের অনুষ্ঠানে ফিল্ম স্টাররা এসে পারফর্ম করবে কেন? তাদের সাথে 21শে জুলাইয়ের কি সম্পর্ক? এই প্রশ্নটা তো এবার তোলার সময় এসে। এটাকে এন্টারটেনমেন্টের কোনো অনুষ্ঠান, তৃণমূলের অনুষ্ঠান দেখে মনে হতো এটা উৎসব, মৃত্যু নিয়ে উৎসব করছে তৃণমূল। কিন্তু সেটা তো বন্ধ হবেই, যেহেতু ওরা ক্ষমতা থেকে চলে গেছে, অর্থাৎ তৃণমূলের অপমৃত্যু ঘটেছে। তো সেখানে শহীদ দিবস আমার মনে হয় তৃণমূলের কথা ভেবে পালন করতে পারে বিরোধী দলগুলো। তৃণমূল এই দিনটায় শহীদ হয়েছিল, এই 4 তারিখে। মানে সামনে বছর থেকে আমি বলবো শহীদ দিবস 4 মে পালিত হোক। তৃণমূল শহীদ হয়েছিল কিভাবে, আত্মঘাতী রাজনীতি করে, তার একটা দৃষ্টান্ত মনে করে, যাতে কোনো রাজনৈতিক দল আর সেই আত্মঘাতের পথে পা না বাড়ায়। কারণ নীরজ সিং চৌধুরী বাঙালিকে আত্মঘাতী বলে লিখে গেছিলেন। নীরজ সিং চৌধুরীর ভবিষ্যৎবাণীকেই সত্যি করলো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। নীলাদ্রিবাবু, ধন্যবাদ আপনাকে। 21শে জুলাই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের অনুমতি পান কি না, নাকি বিকল্প যে ভাবনা রয়েছে জায়গায় জায়গায় জমায়েত, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাবেন, বক্তব্য রাখবেন, দুজন হলে দুজনকে নিয়ে 21শে জুলাই পালন হবে। কি হবে 21শে জুলাই, কিভাবে পালন হবে, অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।